শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক। হৈমন্তীর চরিত্রে ব্রততী ঘোষ আলী, অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক এবং ব্রততী ঘোষ আলী। কনের বাবা কিছুদিন অপেক্ষা করতে পারতেন, কিন্তু বরের বাবা আর অপেক্ষা করতে চাননি। তিনি বুঝেছিলেন মেয়েটার বিয়ের বয়স পেরিয়ে গেছে, আর একটু দেরি হলে বিয়ে না হওয়ার বিষয়টা সমাজের চোখে আর লুকোনো যাবে না, ভদ্রভাবে হোক বা অভদ্রভাবে। যদিও মেয়ের বয়স একটু বেড়েই গেছে, তবু এখনো পণের টাকার গুরুত্ব তার বয়সের চেয়ে একটু বেশি, তাই এই তাড়াহুড়ো। আমি ছিলাম বর, ফলে আমার মতামত নেওয়ার দরকার মনে করা হয়নি। আমি আমার কাজ শেষ করেছি, এফএ পাশ করে বৃত্তিও পেয়েছি। তাই দুই পক্ষ, কনে ও বরপক্ষ, বারবার উদ্বিগ্ন হয়ে উঠলেন। আমাদের দেশে কেউ একবার বিয়ে করলে এরপর বিয়ে নিয়ে তার মনে আর কোনো দুশ্চিন্তা থাকে না। ঠিক যেমন বাঘ একবার মানুষের মাংস খেলে আর পশুতে মন টেকে না, তেমনি একবার স্ত্রীর স্বাদ পেলে পুরুষের মনেও তেমনই একটা ভাব আসে। বয়স যতই হোক, অবস্থা যেমনই হোক, স্ত্রী না থাকলে সেটা পূরণ করতে তার মনে একটুও দ্বিধা থাকে না। যত দুশ্চিন্তা দেখি তা আমাদের মতো নবীন ছাত্রদের মধ্যে। পিতৃজন্মের মাথার পাকা চুল কলপের ছোঁয়ায় আবার কাঁচা হয়ে ওঠে, আর আমাদের কাঁচা চুল প্রথম ঘটকালির চিন্তায় এক রাতেই পেকে যায়। সত্যি বলছি, আমার মনে তেমন ভয় বা দুশ্চিন্তা জন্মায়নি, বরং বিয়ের ভাবনায় মনে যেন হালকা দক্ষিণ হাওয়া বয়ে গেল। কল্পনার পাতাগুলোর মধ্যে যেন একটা কিছুর ফিসফাস শুরু হলো। অথচ এই আমি, যাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশন মুখস্থ করতে হয় ৫-৭ খাতা করে, তার মধ্যে এমন ভাব আসাটাই তো দোষের। যদি আমার এই লেখা কোনো পাঠ্য বই কমিটির হাতে পৌঁছত, তাহলে নিশ্চয়ই একটু সাবধানে লিখতাম। কিন্তু আমি কি করছি? এটা কি গল্প? আমি তো উপন্যাস লিখতে বসে গেলাম। ভাবিনি এমনভাবে শুরু করব। ভাবছিলাম গত কয়েক বছরের যে ব্যথা জমে কালো মেঘ হয়ে উঠেছে, তাকে বৈশাখ মাসের ঝড় বৃষ্টির মতো ঝেড়ে ফেলব। কিন্তু না, আমি পারিনি ছোটদের উপযোগী বাংলা লিখতে, কারণ সংস্কৃত ব্যাকরণ আমার পড়া হয়নি। পারিনি কবিতা লিখতে, কারণ আমার মায়ের ভাষা আমার মনে এমন করে প্রস্ফুটিত হয়নি যাতে নিজের মনের কথা বাইরে আনতে পারি। তাই বুঝি আমার ভিতরের শ্মশানবাসী সন্ন্যাসীটা নিজেকেই ব্যঙ্গ করে হেসে উঠেছে। না হেসে উপায় বা কি? ওর চোখের জল যে শুকিয়ে গেছে, ঠিক যেন জ্যৈষ্ঠ মাসের খরতাপে অশ্রুহীন কান্না। যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার আসল নাম বলবো না, কারণ পৃথিবীর ইতিহাসে তার নাম নিয়ে গবেষকদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হবে না। তার নাম যে জায়গায় লেখা আছে সেটা আমার হৃদয়ের পট। সেই পট আর সেই নাম কোনোদিন হারিয়ে যাবে এমনটা আমি ভাবতেও পারি না। তবে যে অমৃতলোকে সে অক্ষয় হয়ে রয়ে গেছে, সেখানে কোনো ঐতিহাসিকের প্রবেশাধিকার নেই। এই লেখায়
তাকে একটা নাম দিতে তো হবে। চলো তার নাম রাখি শিশির, কারণ শিশিরে কান্না আর হাসি এক হয়ে থাকে। আর শিশির যেমন সকালে পড়ে, তেমনি সেই স্মৃতিও সকালবেলার মতো এসেই আবারও শেষ হয়ে যায়। শিশির আমার থেকে মাত্র 2 বছরের ছোট ছিল। তবুও আমার বাবা যে বড় মেয়েকে বিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না তা নয়, তবে আমার দাদু ছিলেন সমাজবিরোধী। তিনি কোনো ধর্ম বা রীতিনীতিতে বিশ্বাস করতেন না। খুব কঠিনভাবে ইংরেজি পড়াশোনা করেছিলেন। আর আমার বাবা ছিলেন ঠিক তার উল্টো, একেবারে সমাজ অনুগামী। সমাজে যা আছে তাই যেন তার চোখে সত্য, ভুল হোক বা ঠিক। আর তিনিও ইংরেজি পড়াশোনায় দাদুর মতোই করা, অর্থাৎ দাদু আর বাবা দুজনেই বিপরীত মেরুর মানুষ হলেও দুজনেই কঠোর। কোনো একজনও সহজ সরল ছিলেন না। তবু বাবা যে বড় বয়সের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন তার কারণ খুব সহজ। মেয়ের বয়স যত বেশি, পণের অঙ্ক তত বড়। শিশির ছিল তার বাবার একমাত্র মেয়ে। বাবার ধারণা ছিল মেয়ের বাবা তার সব সম্পত্তি একদিন আমাকে দিয়ে যাবেন। শিশিরের বাবার নিজস্ব কোনো মতাদর্শ ছিল না। তিনি পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে এক রাজার অধীনে বড় পদে চাকরি করতেন। শিশির তখন কোলের শিশু। সেই সময়েই তার মা মারা যান। মেয়েটা বছর কেটে একে একে বড় হয়ে উঠছিল, কিন্তু তার বাবার চোখে সেটা কখনো পড়েইনি। আশেপাশে কেউ ছিল না যিনি তাকে এই বিষয়ে সচেতন করতেন। শিশির 16তে পা দিল ঠিকই, কিন্তু সেটা তার সহজ স্বভাবের 16। সমাজের চোখে মান্যতা পাওয়া 16 নয়। কেউ তাকে বয়স নিয়ে সতর্ক করেনি, সেও নিজের বয়স নিয়ে ভাবেনি। আমি তখন কলেজে 3য় বর্ষে, বয়স 19। ঠিক সেই সময়েই আমার বিয়ে হয়। সমাজ বা সমাজ সংস্কারকরা এই বয়সে বিয়ে ঠিক কিনা তা নিয়ে ঝগড়া করতে পারেন, কিন্তু আমার মতে এই বয়সটা যেমন পরীক্ষায় পাশ করার জন্য ঠিক, তেমনি বিয়ের জন্য মোটেই খারাপ নয়। আমার বিয়ের সূচনা হয়েছিল একখানা ছবির মাধ্যমে। তখন আমি মন দিয়ে পড়ছিলাম। এক আত্মীয়া, যিনি ঠাট্টা করে কথা বলেন, আমার টেবিলের ওপর শিশিরের ছবিটা রেখে বললেন, এইবার কিন্তু একদম মন দিয়ে পড়ো, একেবারে ঘাড় ভেঙে ফেলো। ছবিটা ছিল খুব সাধাসিধে, কোনো অপেশাদার ফটোগ্রাফারের তোলা। মা ছিল না, তাই কেউ চুল টেনে বেঁধে, খোঁপায় গয়না গুঁজে, সাহা বা মল্লিক কোম্পানির ভারী জ্যাকেট পরিয়ে ছবি তুলিয়ে বরপক্ষকে ভোলানোর চেষ্টা করেনি। ছিল একটা শান্ত মুখ, সহজ চোখের চাহনি আর সাধারণ একটা শাড়ি। কিন্তু পুরো ছবিটার মধ্যে এমন এক আশ্চর্য সৌন্দর্য ছিল যা আমি বোঝাতে পারি না। একটা সাদামাটা চেয়ারে বসে আছে, পেছনে ডোরা কাটা কাপড় ঝোলানো। পাশে ছোট টেবিলের উপর ফুলদানিতে ছিল কিছু ফুল, আর নিচে গালিচার ওপর দিয়ে শাড়ির পাড় সরিয়ে বেরিয়ে থাকা খালি দুটো পা। এই ছবিটায় যেন আমার মনের সোনার কাঠির ছোঁয়া পড়ল, আর সে জেগে উঠল আমার জীবনের গভীরে। ওর চোখ দুটো আমার সমস্ত চিন্তার মধ্যে গেঁথে থাকল, আর সেই খালি পা যেন আমার হৃদয়ের ভিতরে চুপচাপ বসে গেল। পঞ্জিকার পাতা উল্টাতে লাগল। 2-3 বার করে
বিয়ের দিন পিছিয়ে গেল, কারণ শিশিরের বাবার ছুটি মিলছিল না। এদিকে সময় বয়ে যাচ্ছে, সামনে কয়েকটা মাস পড়ে আছে যেখানে আমার বয়স 19 থেকে 20-এ চলে যাবে, মানে আইবুড়ো হয়ে যাওয়ার ভয়। আমার ভিতরে রাগ জমতে লাগলো, শ্বশুর আর তার অফিসের বস দুজনের ওপরই। যাই হোক, ঠিক যখন মনে হচ্ছিল সবকিছু পিছিয়ে যাবে, তখন একেবারে অকাল আসার ঠিক আগের মুহূর্তে আমাদের বিয়ের দিনটা ঠিক হয়ে গেল। সেদিন সানায়ের প্রতিটি সুর যেন আজও আমার কানে বাজে। সেদিনের প্রতিটি মুহূর্ত আমি যেন পুরো মন দিয়ে অনুভব করছিলাম। আমার সেই 19 বছরের বয়স আজও আমার জীবনে অমলিন। বিয়ের আসরে চারদিকে হইচই আর কোলাহল, আর তার মাঝেই শিশিরের কোমল হাতটা এসে পড়ল আমার হাতে। এমন আশ্চর্য অনুভূতি আর কি বা হতে পারে? আমি মনে মনে তখনই বারবার যেন বলতে লাগলাম, আমি পেয়েছি, ওকে আমি পেয়েছি। কাকে পেয়েছি সে তো সহজ নয়। সে এক অপার রহস্যময়ী নারী, তার গভীরতা বোঝা যায় না। আমার শ্বশুরের নাম ছিল গৌরীশঙ্কর। তিনি যে হিমালয়ে থাকতেন, মনে হতো তিনি যেন সেই পাহাড়েরই একজন। তার ব্যক্তিত্বে এমন একটা গাম্ভীর্য ছিল যার চূড়ায় একটা শান্ত শুভ্র হাসি ছিল সবসময়। আর তার হৃদয়ের ভেতরে যে স্নেহের ঝরনা ছিল, সেটা যারা জানত তারা কোনোদিনও তাকে ছাড়তে চাইত না। কর্মস্থলে ফেরার আগে তিনি আমাকে ডেকে বলেছিলেন, বাবা, আমি আমার মেয়েকে 17 বছর ধরে চিনি, আর তোমাকে চিনেছি মাত্র কয়েকটা দিন। তবু মেয়েটাকে তোমার হাতেই দিয়ে যাচ্ছি। এই যে ধন দিলাম, এর মূল্য যেন বোঝো। এর চেয়ে বড় আশীর্বাদ আর দিতে পারি না। বিয়েতে যেসব আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন, তাঁরা সবাই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, বেয়াই মশাই, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার মেয়েটা এখানে শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়িকেও পাবে, একেবারে মা বাবার মতো। তারপর মেয়েকে বিদায় জানাতে গিয়ে শ্বশুর হেসে বললেন, বুড়ি, কই রে? আমি চললাম। আজ থেকে তাহলে তোর একটাই বাপ, কেমন? যদি ওর কিছু হারিয়ে যায়, চুরি হয় বা নষ্ট হয়, তার দায় কিন্তু আমার নয়। মেয়ে হেসে বলল, আচ্ছা, তা তো বটেই, তবে কোথাও ক্ষতি হলে তোমাকে সেই ক্ষতিপূরণ দিতে হবে বাবা। বিদায় নেওয়ার সময় মেয়েটা নিজের বাবাকে একাধিকবার সাবধান করল। বাবার কিছু অসতর্ক অভ্যেস নিয়ে। খাওয়ার ব্যাপারে বাবার একটু বেশি আগ্রহ ছিল, বিশেষ করে যেসব খাবার ডাক্তার মানা করেছে সেইগুলোর প্রতি তার দুর্বলতা বেশি। তাই শিশির বাবার হাত ধরে কাতরভাবে বলল, বাবা, তুমি আমার কথা রাখবে তো? বলো না, রাখবে তো? বাবা হেসে বললেন, মানুষ কথা দেয় আর পরে তা ভেঙে ফেলে হাঁপ ছেড়ে বাঁচে, তাই কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ। তারপর তিনি বেরিয়ে গেলেন। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। তারপর কি হলো কেউ জানে না। বাবা মেয়ের এই অশ্রুহীন বিদায়ের দৃশ্য পাশের ঘর থেকে উৎসাহী অন্তঃপুরের মহিলারা দেখলেন আর শুনলেন। তাদের চোখে অবাক কাণ্ড। এই লোক তো পুরো খোট্টা, মানে অন্য অঞ্চলের রুক্ষ স্বভাবের মানুষ, যেন মায়া মমতা কিছুই নেই। আমার শ্বশুরের বন্ধু বনমালীবাবু আমাদের বিয়ের ঘটকালি করেছিলেন। তিনিও আমাদের পরিবারের পরিচিত ছিলেন। তিনি একদিন শ্বশুরকে বলেছিলেন,
তোমার সংসারে তো কেবলই একটি মেয়ে, এখন ওদের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া করে এখানেই না হয় জীবনটা কাটিয়ে দাও। তখন শ্বশুর বলেছিলেন, যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি, এখন ফিরে তাকালে কষ্ট পেতে হবে। যার উপর অধিকার ছেড়ে দিয়েছি তাকে নিয়ে অধিকার দেখাতে গেলে তার এক রকমের লজ্জা। সবশেষে তিনি আমাকে একান্তে ডেকে লজ্জা জড়িত কণ্ঠে বললেন, আমার মেয়ের বই পড়ার খুব শখ বাবা, আর লোকজনকে ও খাওয়াতে ভালোবাসে, তাই বেয়াইকে বিরক্ত করতে চাই না। আমি মাঝে মাঝে না তোমাকে কিছু টাকা পাঠাবো। তবে বাবা, তোমার বাবা এটা জানলে রাগ করবেন না তো? এই প্রশ্ন শুনে আমি একটু অবাকই হলাম। সংসারে যদি কোনো দিক থেকে টাকা আসে সেটা নিয়ে বাবা রাগ করবেন, এমন মেজাজ তার কখনো দেখিনি। ঠিক যেন ঘুষ দিচ্ছেন। এমনভাবে আমার শ্বশুর 100 টাকার একটা নোট চুপচাপ আমার হাতে গুঁজে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমার প্রণাম নেওয়ার জন্য একটুও দাঁড়ালেন না। শুধু দেখলাম পেছনে হেঁটে যাওয়ার সময় পকেট থেকে রুমাল বের করছেন। আমি চুপ করে বসে ভাবতে লাগলাম, এই মানুষগুলো যেন একেবারেই অন্য জাতের। আমার অনেক বন্ধুকে তো বিয়ে করতে দেখেছি, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই তারা যেন বউটাকে এক ঢোকে গিলে ফেলে। পরে সেই স্ত্রী পাকস্থলিতে গিয়ে কেমন হজম হলো তা বোঝা যায়। কখনো গুণ বেরোয়, কখনো বা অস্বস্তি, কিন্তু গিলতে গিয়ে কোথাও কোনো বাধা পড়ে না। কিন্তু আমি তো বিয়ের আসরেই বুঝে গিয়েছিলাম যে মেয়েটা আমাকে দেওয়া হয়েছে, কাগজে কলমে তাকে আমি পেয়েছি ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে সে এখনো পাওয়া হয়নি। আমার মনে হয় বেশিরভাগ পুরুষ বিয়ে করে ঠিকই, কিন্তু স্ত্রীর আসল মনের নাগাল কোনোদিনই পায় না, আর সেটা তারা বুঝতেও পারে না। এমনকি স্ত্রীর কাছেও তা ধরা পড়ে না। কিন্তু ও তো আমার সাধনার ধন, ও আমার সম্পত্তি নয়, ও আমার সম্পদ। শিশির না, এই নামটা আর ব্যবহার করা যাবে না, কারণ একে তো ওর আসল নাম এটা নয়, আর এটা ওর পরিচয়ও নয়। ও তো একেবারে ধ্রুব তারার মতো স্থির, এক মুহূর্তের চোখের জল নয়। গোপন করে কি হবে? ওর আসল নাম হৈমন্তী। দেখলাম এই 17 বছরের মেয়েটার ওপর যৌবনের আলো পুরোপুরি এসে পড়েছে, কিন্তু সে এখনো যেন কিশোরী বেলার কোল ছেড়ে পুরোপুরি জেগে ওঠেনি। যেন পাহাড়ের বরফের ওপর সূর্যের আলো পড়েছে ঠিকই, কিন্তু বরফ এখনো গলেনি। আমি জানি ও ঠিক কতটা পবিত্র, কতটা নির্মল। আমার মনে হয়েছিল শিক্ষিত মেয়ে, মন পাওয়া বুঝি কঠিন হবে, কিন্তু অল্প সময়ে বুঝলাম মন পাওয়ার রাস্তায় আর বইয়ের দোকানের রাস্তায় কোনো কাটাকাটি নেই। কবে যে ওর সাদা সিধে মনটার মধ্যে একটু রং লাগলো, চোখে একটু আবেশ এলো, শরীর মনে একটা কোমল জেগে ওঠা ঘটল, ঠিক করে বলতে পারবো না। এ তো একদিকের কথা, কিন্তু আর এক দিকও আছে, সেটা এখন বলার সময় এসেছে। আমার শ্বশুরের চাকরি ছিল রাজসভার মতো জায়গায়। তিনি ঠিক কি করতেন সেটা কেউ জানত না, কিন্তু শোনা যেত ব্যাংকে তার বিপুল টাকা জমা আছে, আর সেই হিসাব কোনোটাই লাখ টাকার নিচে নামত না। ফল যা হওয়ার তাই। ওর বাবার মর্যাদা যত বাড়তে লাগলো, হৈমোর আদরও বাড়তে লাগলো। আমাদের ঘরের কাজ শেখার আগ্রহ ওর ছিল, কিন্তু মা এত স্নেহ করতেন যে কিছুতেই ওকে কাজ করতে দিতেন না। এমনকি
পাহাড় থেকে যে দাসী সঙ্গে এসেছিল তাকে বাড়ির ভেতর ঢুকতে না দিলেও তার জাত নিয়ে একটাও প্রশ্ন করেননি, যদি অপ্রিয় উত্তর শুনতে হয়। এইভাবে দিন ভালোই চলছিল। হঠাৎ একদিন বাবার মুখ গম্ভীর হয়ে উঠল। কারণ কি? জানা গেল আমার বিয়েতে শ্বশুর 15,000 টাকা নগদ আর 5,000 টাকার গয়না দিয়েছিলেন। এই খবরটা বাবা তাঁর এক দালাল বন্ধুর কাছ থেকে পেয়েছিলেন। সেই বন্ধু আরও বলল, শোনা যাচ্ছে ওই 15,000ও শ্বশুর ধার করে এনেছিলেন, আর তার সুদও নেহাত কম নয়। মানে লাখ টাকার কাহিনী নাকি পুরোটাই ভাঁওতা। যদিও কখনোই শ্বশুর আর বাবার মধ্যে এই টাকার ব্যাপারে কোনো কথা হয়নি, তবুও বাবা নিশ্চিত হলেন শ্বশুর তাকে ঠকিয়েছেন। আর একটা ব্যাপার ছিল, বাবার ধারণা ছিল শ্বশুর কোনো রাজ্যের প্রধানমন্ত্রী গোছের কেউ। পরে খোঁজ নিয়ে দেখা গেল তিনি ওখানকার শিক্ষা বিভাগের প্রধান, মানে হেডমাস্টার। বাবা তখন রীতিমতো তাচ্ছিল্য করে বললেন, স্কুলের হেডমাস্টার? সমাজে এর চেয়ে ছোট পদ আর নেই। বাবার আশাও ছিল শ্বশুর একদিন অবসর নিলে আমি মন্ত্রী হব। ঠিক তখনই রাস উপলক্ষে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে লাগলেন। হৈমকে দেখে মহিলারা ফিস ফিস করে কানাকানি শুরু করলেন। কথায় কথায় এক বৃদ্ধ দিদিমা বলে উঠলেন, হায় হায়, পোড়া কপাল! না তো বউ আমার বয়সেই আমাকে হার মানিয়েছে। আর একজন বৃদ্ধা সন্দেহের চোখে বললেন, এই মেয়ে বয়সে তাদের হার মানাবে না তো? নইলে অপু শুধু শুধু বাইরের দেশ থেকে বউ আনতে গেল কেন? আমার মা জোরে বলে উঠলেন, সে কি কথা বলছেন? বৌমার বয়স এখনো মাত্র 11, আর ফাল্গুনেই 12 হবে। ওই খোট্টার দেশে লাল রুটি খেয়ে মানুষ হয়েছে, তাই এমন লম্বা চওড়া লাগছে। দিদিমারা বললেন, আমরা কি এত অন্ধ হয়ে গেছি নাকি? ওর বয়স নিশ্চয়ই তোমাদের ঠকিয়ে কমিয়ে বলা হয়েছে। মা বললেন, কি যে বলেন, কোষ্ঠী দেখেছি তো। কথাটাও ঠিক ছিল, তবে কুষ্ঠিতে স্পষ্ট লেখা মেয়ের বয়স 17। বৃদ্ধারা বললেন, কুষ্ঠি দিয়েও কি ফাঁকি দেওয়া যায় না বুঝি? এই নিয়ে তর্ক জমে উঠল, শেষে ঝগড়ার রূপ নিল। ঠিক তখনই হৈম সেখানে এসে পড়ল। একজন দিদিমা তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো বাবা, তোমার কত বয়স? মা সঙ্গে সঙ্গে চোখ টিপে ইশারা করলেন চুপ করতে, কিন্তু হৈম ইশারার মানে বোঝে না। সোজাসুজি বলল, 17। মা চট করে বলে উঠলেন, আরে রে, তুমি জানো না তো? হৈম বলল, আমি জানি, আমার বয়স 17। সব দিদিমারা তখন কটমট করে তাকালেন। কেউ কেউ একে অপরকে কনুই দিয়ে ঠেলে হেসে উঠলেন। হৈম সত্যি কথা বলে ফেলায় মা চটে গিয়ে বললেন, তুমি তো সব বোঝো, তোমার বাবা তো বলেছিলেন তোমার বয়স 11। হৈম অবাক হয়ে বলল, বাবা বলেছিলেন? কখনো না। মা বললেন, কি আশ্চর্য, আমার সামনেই বেয়াই বললেন, আর মেয়ে বলে কখনো না। এই বলে মা আবার চোখ টিপে ইশারা করলেন। এবার হৈম ইশারার মানে বুঝল। গলা শক্ত করে বলল, বাবা, বাবা এমন কথা কখনোই বলতে পারেন না। মা চেঁচিয়ে উঠলেন, কি? তুই আমায় মিথ্যেবাদী বলছিস? হৈম শান্ত স্বরে বলল, আমার বাবা তো কখনোই মিথ্যে বলেন না। এই কথায়
মা আরও রেগে গিয়ে ঝাড় ছাঁটা শুরু করলেন। সেই গালাগালির গন্ধ ছড়িয়ে পড়ল সবার মাঝে। রাগে ফুঁসতে ফুঁসতে মা বাবার কাছে নালিশ করলেন, এই বউ একগুঁয়ে, বোকা। বাবা হৈমকে ডেকে বললেন, একজন বড় মেয়ের বয়স 17 হওয়া খুব গর্বের কিছু নয় যে ঢাক পিটিয়ে বেড়াতে হবে। আমাদের বাড়িতে এসব চলবে না, জানিয়ে রাখছি। হায় রে, বাবার গলায় যে স্নেহের মধুর সুর বাজত, আজ কিভাবে যেন কঠিন হয়ে নেমে এলো নিচু স্বরে। হৈম কষ্ট পেয়ে প্রশ্ন করল, কেউ যদি বয়স জিজ্ঞেস করে কি বলবো? বাবা বললেন, মিথ্যে বলার দরকার নেই, বলবে আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কিভাবে সত্যি না বলে মিথ্যেকে পাশ কাটানো যায়, এই উপদেশ শুনে হৈম এতটাই চুপ হয়ে রইল যে বাবা বুঝে গেলেন তার উপদেশ একদম কাজে লাগল না। হৈমর অবস্থা দেখে কষ্ট পেলাম না, বরং তার সামনে মাথা নিচু হয়ে গেল আমার। সেদিন দেখলাম শরতের আকাশের মতো তার চোখের সেই খোলা উজ্জ্বল দৃষ্টি আজ যেন সন্দেহের কুয়াশায় ঢেকে গেছে। সে ভীত হরিণীর মতো আমার মুখের দিকে তাকালো, ভাবল, এরা এরা কারা? আমি তো এদের চিনি না। সেদিন ওর জন্য একটা দামি ইংরেজি কবিতার বই এনেছিলাম। ও সেটা হাতে নিল, ধীরে ধীরে কোলের উপর রাখল, একবারও খুলে দেখল না। আমি ওর হাতটা ধরে বললাম, হৈম, আমার ওপর রাগ করো না। আমি তোমার সত্যে কখনো আঘাত করব না। আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিছু না বলে হালকা করে হাসল। ঈশ্বর যাকে এমন হাসি দেন তার আর কিছু বলবার দরকার নেই। বাবার আর্থিক উন্নতির পর থেকে বাড়িতে পূজা পাঠের জোয়ার এসেছে। দেবতার কৃপা ধরে রাখতে হবে তো। এতদিন পর্যন্ত বউকে এই সব কাজে ডাকা হয়নি। হঠাৎ একদিন তাকে বলা হলো, বৌমা, আজ তুমি পুজোর জোগাড় করো। হৈম বলল, মা, বলো কি কি করতে হবে আমাকে? এই কথা শোনার পর তো সবাই মুখে হাত দিয়ে বলল, এ কি রে, এই মেয়েটা কোন নাস্তিকের ঘরে মানুষ হয়েছে? লক্ষ্মী এবার ঘর ছাড়বে বুঝি। এই অজুহাতে হৈমর বাবাকে নিয়েও ঠাট্টা, অপমান, ব্যঙ্গ সব চলতে থাকল। যেদিন থেকে অপমানের ঢেউ উঠেছে সেদিন থেকে হৈম চুপচাপ সব সহ্য করে এসেছে। কাউকে এক ফোঁটা চোখের জল পর্যন্ত দেখায়নি। কিন্তু আজ তার দুই চোখ দিয়ে চুপচাপ জল পড়তে লাগলো। সে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা জানেন আমাদের ওখানে আমার বাবাকে সবাই ঋষি বলে ডাকে। এই কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। তারপর থেকে ওর বাবাকে সবাই ঠাট্টা করে বলতো, এইরকম কত শুনলাম, তোমার ঋষি বাবা। এই মেয়েটার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা যে তার বাবা, সেটা সবাই বুঝে ফেলেছিল। আসলে আমার শ্বশুর ছিলেন না ব্রাহ্মণ, না খ্রিস্টান, না হয়তো পুরোপুরি নাস্তিকও। দেবতা নিয়ে কোনোদিন মাথা ঘামাননি। মেয়েকে প্রচুর পড়িয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু দেবতা সম্পর্কে কোনো উপদেশ তাকে দেননি। একবার বনমালী বাবু তাঁকে প্রশ্ন করেছিলেন, বলছি আপনি আপনার মেয়েকে কিছু শেখান না কেন? তিনি বলেছিলেন, আমি নিজে যা বুঝি না তা শেখাতে গেলেই শুধু ভণ্ডামি শেখানো হয়। অন্তঃপুরে হৈমর একমাত্র সঙ্গী ছিল আমার ছোট বোন নারানী।
সে বৌদিকে খুব ভালোবাসত, আর সেই ভালোবাসার জন্য অনেক কথাও শুনতে হতো তাকে। হৈমর ওপর যত অত্যাচার হতো নারানী সব আমাকে বলতো, কিন্তু হৈম কোনোদিন নিজে মুখ ফুটে বলেনি, কারণ সে সংকোচ করত নিজের অপমানে নয়, পরের অস্বস্তির ভয়েই। ওর বাবা যত চিঠি লিখতেন সব আমাকে পড়তে দিত, ছোট চিঠি কিন্তু মায়া মমতায় ভরা। ও নিজেও বাবাকে যা লিখত আমায় দেখাতো, কারণ বাবার সঙ্গে ওর সম্পর্কটা যদি আমার সঙ্গে ভাগ না করে তাহলে তার দাম্পত্য জীবন সম্পূর্ণ হতো না। ওর চিঠিতে কোনোদিন শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটাও অভিযোগ ছিল না, যদি থাকতো তাহলে বিপদ হতো, কারণ নারানী জানায় মাঝে মাঝে সেই চিঠিগুলো খুলে পড়া হতো। কিন্তু চিঠিতে কিছু না পেয়ে সবাই হতাশ হলো না, বরং রেগে গেল। বলল, এ তো দেখছি এই মেয়েটা তো শুধু বাপকেই চেনে, আমরা কেউ কিচ্ছু না। এই নিয়ে অনেক বাজে কথা চলল। একদিন রেগে গিয়ে আমি বললাম, তোমার বাবার চিঠিগুলো কাউকে দিও না, শুধু আমাকেই দিও, আমি কলেজ যাওয়ার সময় পোস্ট করে দেব। হৈম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি লজ্জায় কোনো উত্তর দিতে পারলাম না। এখন বাড়ির সবাই বলতে শুরু করল, এইবার অপু গেল, এই মেয়ের জন্যই ওর বিয়ে পাশটা হলো না, ছেলেটার আর দোষ কি? হ্যাঁ, ছেলেটার দোষ নেই, সব দোষ ওই মেয়েটার, হৈমুর। কারণ সে 17 বছরের একটা মেয়ে, কারণ আমি তাকে ভালোবাসি, আরও কারণ ওই ভালোবাসাটার মধ্যে ছিল একটা অলৌকিক সত্য, যেন আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে আকাশের বাঁশি বাজছে। আমি চাইলে বিয়ের ডিগ্রি নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু হৈমুর ভালোবাসা আমাকে পণ করিয়ে দিল। এইবার আমি পাশ করব এবং ভালো করেই করব। এই পণ তখন আমার কাছে অসম্ভব মনে হয়নি। কেন? এক, হৈমুর ভালোবাসা ছিল এমন যেখানে শুধু আবেগ নয়, ছিল এক আকাশ চোরা প্রশান্তি। ওর ভালোবাসা কোনো কিছু আঁকড়ে ধরে দম আটকে দিত না, বরং মনকে বাড়িয়ে দিত, মুক্তি দিত। দুই, আর দ্বিতীয়ত, আমার পড়াশোনার বইগুলো যেমন দর্শন বা সাহিত্য ওর সঙ্গে বসে একসাথে পড়াও সম্ভব ছিল। তাই আমি মন দিয়ে প্রস্তুতি নিতে শুরু করলাম। এক রবিবার দুপুরে বাইরের ঘরে বসে মার্টিনোর চরিত্রতত্ত্ব বইয়ে লাইন টেনে টেনে দাগ দিচ্ছিলাম, নীল পেন্সিলের চাষের মতো। হঠাৎ জানলার দিকে চোখ গেল। আমার ঘরের সামনের উঠোনের এক পাশে একটা সিঁড়ি, যেটা ভেতরের ঘরে ওঠে। সিঁড়ির পাশে গরাদের জানলা। একটা জানলায় দেখি হৈম চুপচাপ বসে তাকিয়ে আছে পশ্চিম দিকে। ওর চোখ যেখানে, সেদিকে মল্লিকদের বাগান। কাঞ্চন গাছে তখন ফুলে ফুলে ছাওয়া গোলাপি রঙের ঢেউ। আমার বুকের ভেতর ধক করে উঠল। মনের ভিতরে যেন অসাবধানতার পর্দা ছিঁড়ে গেল। এই নিঃশব্দ গভীর দুঃখের ছবি, যেটা জানলার গরাদের ফাঁকে চোখে পড়ল, আমি এত স্পষ্টভাবে এর আগে কখনো দেখিনি। আমি কিছুই বলিনি, শুধু ওকে দেখছিলাম, ওর বসার ভঙ্গিটা, চুপচাপ, দুই হাত একটার ওপর আরেকটা রেখে কোলের ওপর রাখা, মাথাটা হেলানো জানলার পাশের দেওয়ালে, চুলগুলো খুলে পড়েছে বাম কাঁধ বেয়ে বুকের ওপর। আমার ভেতরটা যেন একটানা হু হু করে কেঁদে উঠল। আমার জীবনটা এমন পরিপূর্ণ, না কোনো অভাব, না কোনো ত্যাগ, আমি কিছুই ছাড়িনি, হারাইনি। কিন্তু আজ বুঝলাম, ও তো সব ছেড়ে আমার কাছে এসেছে। যে মেয়ে 17 বছর নিজের মতো করে বেড়ে উঠেছে, নির্মল উদার
এক আকাশের মতো আলোয় ঘেরা। সে এখন আমাদের এই কঠিন সংকীর্ণ সংসারে কাঁটার শয্যায় বসে আছে। আমি তো শুধু ওর পাশে বসেছি, সেই দুঃখে শরিক হয়েছি, কিন্তু ও যে তার শেকড় ছিঁড়ে এসেছে, সেই যন্ত্রণাটা আমি আগে কখনো বুঝিনি। হৈমু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে মরে যাচ্ছিল। আমি ওকে সব কিছু দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না, কারণ আমার মধ্যেই তো সে মুক্তি নেই। এই জন্যই তো মাঝে মাঝে দেখি ও গরাদের ফাঁক দিয়ে চেয়ে থাকে আকাশের দিকে, আর রাত্রে হঠাৎ জেগে উঠে দেখি ও ছাদের ওপর তারার নিচে শুয়ে আছে, হাতের ওপর মাথা রেখে নিঃশব্দে। আমার বই পড়ে রাখা রইল। ভাবছিলাম কি করব। বাবার সামনে আমি কোনোদিন কথা বলিনি, কিছু চাইনি, কিন্তু সেদিন আর পারলাম না। সব লজ্জা ফেলে বলেই ফেললাম, বউয়ের শরীরটা ভালো না বাবা, একবার ওকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া যায় না? বাবা থমকে গেলেন, মনে করলেন এই স্পর্ধাটা নিশ্চয়ই বউ ওর মাথায় তুলেছে। সোজা গেলেন অন্তঃপুরে। কি বৌমা, অসুখটা কিসের? হৈমু শান্তভাবে বলল, অসুখ? না না, অসুখ কিছুই নেই। বাবা বললেন, হ্যাঁ, উত্তরটাও দেখছি বেশ রুক্ষ। কিন্তু কেউ জানে না ওর শরীরটা যে দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল, তা আমাদের চোখে পড়েনি অভ্যাসের দোষে। একদিন বনমালী বাবু এসে দেখে চমকে উঠলেন। এ কি রে হৈমি, এ কেমন চেহারা, অসুখ করিসনি তো? হৈমু শুধু মাথা নাড়ল। না তো। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ আমার শ্বশুর এসে হাজির। নিশ্চয়ই বনমালী বাবুই তাকে খবর পাঠিয়েছেন। তার মেয়েকে দেখে চিবুক ছুঁয়ে মুখ তুলতেই হৈমু আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল টপ টপ করে পড়তে লাগল। বাবা কিছু বললেন না, জিজ্ঞাসা করলেন না কেমন আছিস, বলতেও পারলেন না। তার বুকটা শুধু ফেটে গেল। হৈমু বাবার হাত ধরে বলল, বাবা, আমি তোমার সঙ্গে যাব। বাবা কেবল বললেন, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করব। কিন্তু তাকে দেখে আমাদের বাড়িতে কেউই খুব একটা খুশি নয়। বাবা তো কথাই বললেন না, তার মুখে শীতলতা। অথচ আগেই তো প্রতিশ্রুতি ছিল যখন ইচ্ছা মেয়ে নিয়ে যেতে পারবেন। বাবা বললেন, বেয়াই, আমি তো কিছু বলি না, কিন্তু একবার বাড়ির মধ্যে। আমি বুঝলাম এই কথার মানে না, কিছুই হবে না, আর হলোও না। বাবা যেন বললেন, বৌমার শরীর খারাপ, এ আবার কি অপবাদ? আমার শ্বশুর ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, ততটুকু অসুখ না হলেও বাতাস বদল দরকার, না হলে হঠাৎ করে বড় রোগ আসতে পারে। বাবা হেসে বললেন, ওসব রোগ তো হঠাৎ সবারই আসতে পারে। শ্বশুর কেঁপে কেঁপে বললেন, এই ডাক্তার কিন্তু বড় নামকরা মানুষ। বাবা একরকম ঠাট্টা করেই বললেন, ওসব পয়সায় চলে, ডাক্তার বললে তো সবই পাওয়া যায়। এই কথাটা শুনে আমার শ্বশুর চুপ করে গেলেন, একেবারে স্তব্ধ। হৈমু সব বুঝল বাবার প্রস্তাব অপমানিত হয়ে বাতিল হয়েছে। তার চোখে তখন শূন্যতা, বুক কাঠ হয়ে গেল। আমি আর থাকতে পারলাম না, সোজা গিয়ে বাবাকে বললাম, হৈমুকে আমি নিয়ে যাব,
এখনই। বাবা একেবারে গর্জে উঠলেন। এই যে দেখো, ব্যাটার এমন সাহস! আরও কত কি না বললেন, শুনে মাথা নত হয়ে গেল। অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, তা তুই ওকে নিয়ে জোর করে বেরিয়ে এলি না কেন? ভালোবাসিস না? সাহসটা কোথায় গেল? কেন করি না জানো? কারণ আমি তো সেই মানুষ যার রক্তে আজও অযোধ্যার সীতা বিসর্জনের গর্ব মিশে আছে। যেদিন সীতাকে ত্যাগ করা হয়েছিল লোকরীতির নামে, আমি তো সেই ভিড়েই ছিলাম। হ্যাঁ, আমিও তো যুগে যুগে সেই বিসর্জনের গৌরব কীর্তন করেছি, মাসিক পত্রে লেখালেখিও করেছি। লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগ কত মহান। আজ যখন নিজের বুকের রক্তে নিজের হৃদয় ভাঙা দিয়ে সত্যিকারের দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখছি, তখন বুঝলাম সেই লেখা আসলে কত মিথ্যে ছিল। শেষবারের মতো বিদায়ের সময় এলো। বাপ মেয়ে দুজনেই হাসল। হাসির মধ্যে কান্না লুকিয়েছিল কিনা তা কেউ জানে না। হৈমু মুখ টিপে হেসে বলল, বাবা, আবার যদি এমন করে বাড়িতে এসে আমায় নিয়ে যেতে চাও, আমি কিন্তু ঘরে দরজা বন্ধ করে রাখবো। বাবা হেসে বললেন, তাহলে তো আমাকে শীত কাটিয়ে নিয়ে আসতে হবে। এই ছিল শেষ। সে মিষ্টি স্নিগ্ধ হাসি আর কোনো দিন দেখিনি। তারপর কি হলো সেটা আমি আর বলবো না। শুনছি মা আবার নতুন পাত্রী খুঁজছেন। হয়তো একদিন মায়ের কথায় রাজি হয়েই আবার বিয়ে করে ফেলব। সম্ভব হতেই পারে, কারণ থাক, আর কি বলবো। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।